আমি একটু অবাক হয়েছে কি ইন্ডিয়া পাকিস্তান আবার খেলা হতে চলেছে। লাস্টে আমার আর সাকিবের ব্যাটে দুটোই মিলে আমরা জিতিয়েছিলাম। আর যদি এতই সহজ হতো জেতানো একটা ম্যাচ, সেটাও ফাইনাল, সেটাও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, সেটাও কিন্তু ডেওয়েন ব্র্যাভোর বোলিংয়ে, এত সহজ যদি থাকতো তাহলে পরপর কেকেআর চ্যাম্পিয়ন হতো না। যখন টিম ইন্ডিয়ার কোচ হয়েছে তার আগে উনি কি করতেন? উনি তো রাজনীতি করতেন। আমার মনে হয় খেলা থেকে এখন খেলা বাইরের যে রাজনীতিটা ছিল এখন খেলার মধ্যে সেই রাজনীতিটা ও নিয়ে এসেছে। আর সব প্লেয়ার যদি মনোজ তিওয়ারির মতন হয়ে গেলে তো চলবে না। মানে রান করার পরও যদি বসে যেতে হয়। আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় দল চূড়ান্ত হয়ে গেছে, দল ঘোষণা হয়ে গেছে। দলে 15 জনের সদস্যে ভাইস ক্যাপ্টেন হয়েছেন শুভমান গিল। শুভমান গিল 1 বছর পর টি-20 স্কোয়াডে ফিরেছেন এবং দলের সহ অধিনায়ক হয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে হোয়াইট বল ক্রিকেটে টি-20তে দুরন্ত পারফরমেন্স করার পরেও চান্স পাননি শ্রেয়াস আইয়ার। কীরকম হলো এশিয়া কাপের ভারতীয় দল নিয়ে কতটা স্যাটিসফাই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি? কথা বলবো তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন মনোজ তিওয়ারি। মনোজদা, ভারতীয় দল এশিয়া কাপের জন্য ঘোষণা হয়ে গেল, সেই দলের শুভমান গিল 1 বছর পর শ্রেয়াস আইয়ারের মতো ক্রিকেটার চান্স পায়নি, যে নিয়ে সারা দেশ জুড়ে চর্চা হচ্ছে। তোমার কাছে কি মনে হয় দল ঠিক কীরকম হলো? সর্বপ্রথমে আমি একটু অবাক হয়েছে কি ইন্ডিয়া পাকিস্তান আবার খেলা হতে চলেছে। মানে দুর্ভাগ্যজনক মানে পরিস্থিতি হয়ে উঠে এসছে, যেখানে চোখের সামনে দেখতে পাচ্ছি মানুষের জীবনের মূল্যটা শূন্য খেলার সামনে। মানে এই কিছু মাস আগেই পেহেলগামে টেররিস্ট অ্যাটাক হওয়ার কারণে অনেক কটা ইনোসেন্ট সিভিলিয়ান্স মারা যায়। তারপরে অনেক কথা হলো, তারপরে এয়ার স্ট্রাইক হলো, তারপরে লড়াই হলো দুটো দেশের মধ্যে। সেখানে এটাই বোঝা যাচ্ছিল কি আগামী দিনে কোনো ম্যাচ বা কোনো সম্পর্ক বা কোনো ট্রেড বা XYZ কোনো রকমের কোনো সম্পর্ক রাখবে না পাকিস্তানের সাথে। কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি এখন যেভাবে শিডিউল করা হয়েছে, ফিক্সচার্স করা হয়েছে, যেখানে সঠিকভাবে যদি সব চলে সেখানে 3টে নাকি ম্যাচ পাকিস্তানের সঙ্গে হতে চলেছে। মানে আমি অবাক কেন যে এই খেলাগুলো হচ্ছে এটা বুঝে উঠতে পারছি না। আমি সেক্ষেত্রে কি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হিসেবে মনে হয় যে 14 সেপ্টেম্বর শিডিউল অনুযায়ী ইন্ডিয়া পাকিস্তান আছে এবং নকআউট পরবর্তী স্টেজে গেলে সেখানে ম্যাচ আরেকবার ইন্ডিয়া পাকিস্তান হবে, খুব অঘটন না ঘটলে, এবং ফাইনাল হলেও দুটো টিমের দেখা হতে পারে? তোমার কি মনে হয় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আফটার পেহেলগাঁও হওয়া উচিত না? যেভাবে লেজেন্ড লিগ হয়নি সেভাবে মেন্স ক্রিকেট মানে মেন ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেটও হওয়া উচিত নয় মনে হচ্ছে? অবশ্যই হওয়া উচিত নয়, আমি আগেও বলেছি। এখন কয়েকটা মাসের পর আমরা শুনছি আবার ইন্ডিয়া পাকিস্তান খেলা হবে। তার মানে এই যে কথাগুলো উঠে আসছিল কি এর পরে পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক রাখা হবে না, কোনো খেলা হবে না, সেটা কি মানুষকে শুধু বোঝানোর জন্যে বা ওই পিরিয়ডের জন্যে শুধু অন্য দিশা দেখানোর জন্য কি এইগুলো বলা হয়েছিল? মানে এইটা একটা বিষয়, এটা আমার মনে হয় না এটা খেলা উচিত ছিল। সেক্ষেত্রে ইন্ডিয়া পাকিস্তান খেলা না হলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আলটিমেট তো ক্রিকেটের মানে ক্ষতি হবে কি এরকম মনে হয়? কারণ ফিফা এবং ICC সবার গাইডলাইন নিয়ে আছে যে রাজনৈতিক হস্তক্ষেপ খেলার মাঠে তারা কোনোভাবেই প্রভাব বরদাস্ত করে না। সেক্ষেত্রে ক্রিকেটের কোনো ক্ষতি হতো না? মানে এশিয়া কাপে যদি না খেলে সেক্ষেত্রে ভারত হেরে যাবে বা ওয়াক ওভার পেয়ে যাবে অপোনেন্ট। হ্যাঁ, ঠিক আছে, হলেও হবে, নিয়ম অনুযায়ী যা হবে হবে, বাট দেশের আগে তো খেলা হতেই পারে না। বুঝতেই পারছি না কেন যে হচ্ছে। বাট যাই হোক, এখন যেটা তুমি প্রশ্ন করলে খেলার বিষয়টা, শ্রেয়াস আইয়ারের ব্যাপারটা জিজ্ঞেস করলে, সেখানে দল অলরেডি হয়েছে। মনোজ তিওয়ারির কোট আনকোট প্রিয় বন্ধু গৌতম গম্ভীর দলের কোচ। মানে এটা আমি এই কারণে বললাম কারণ নিউজ 18 বাংলায় এর আগে মনোজ তিওয়ারি গৌতম গম্ভীর বন্ধুর সম্পর্কে একাধিক বিস্ফোরক কথা বলেছিলেন। তো সেই প্রিয় বন্ধুর কোচ, তার টিমে 1 বছর পর কামব্যাক করেছেন শুভমান গিল। লাস্ট টি-20 খেলেছেন 2024 জুলাই, 30 জুলাই, 1 বছর পর। IPL-এ রান করেছেন, কিন্তু তার চেয়ে অনেক বেটার অনেকে আছে। যশস্বী জয়সওয়াল রান করেছে, শ্রেয়াস আইয়ার করেছে, তারা পেলেন কিন্তু শুভমান গিল পুরস্কৃত হলেন না। এর আগে যে নিউজ 18-এ আমি ওর বিষয়তে যে জিনিসগুলো বলেছিলাম সেগুলো মিলেছে তো। সেই আকাশদীপকে না খেলানো অস্ট্রেলিয়াতে, তারপরে এখন আকাশদীপ 1 নম্বর বোলার হলো তোমার ইংল্যান্ড সফরে গিয়ে, যেখানে তুমি সিরিজটা ড্র করাতে পেলে, সেখানে আকাশদীপের যে ভূমিকাটা ছিল সেটা গুরুত্বপূর্ণ ছিল কি না, তার মানে স্টেবিলিটি ছিল না, সেইগুলো নিয়ে প্রশ্ন করেছিলাম। তাই ওই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে মানুষের কাছে সামনে এসে গেছে, আবার এসে গেছে। এই তো
এই গৌতম গম্ভীর যে টিম ইন্ডিয়ার এখন কোচ হয়েছে, যশস্বী জয়সওয়াল এত প্রতিভাশালী খেলোয়াড় আছে, টি20 কোনো দলে দেশের হয়ে আরামসে সুযোগ পেতে পারে, শুধু সুযোগ নয়, এ তো চিরকাল খেলতে পারে, যা খেলা আছে। আজকে দেখো প্রথম বাদ পড়েছে ওই ছেলেটা, তার মানে দুরকম কথা বলেছে। হিপোক্রিটের যারা একটা ব্যাখ্যা যদি দিতে হয় তাহলে উনি, তারপরে তুমি শ্রেয়াস আইয়ারের ব্যাপারটা যদি বলি, শ্রেয়াস আইয়ার 2024-এ কেকেআরকে জিতিয়েছে অ্যাজ আ ক্যাপ্টেন, সেখানে মেন্টর ছিল গৌতম গম্ভীর, সেখানে তার এবার অবশ্যই শ্রেয়াস আইয়ার একটা ইন্টারভিউতে বললো তারপরে কি যতটা ক্রেডিট ওর পাওয়া উচিত ছিল সেটা ও পায়নি। তার মানে কি উনি উল্লেখ করলেন, মানে কি ইঙ্গিত করলেন, কি পরিশ্রম করবে ক্যাপ্টেন অন দ্য ফিল্ড, সব কিছু করবে বাকি প্লেয়াররা, কিন্তু ক্রেডিটটা নিয়ে যাবে মেন্টর এসেছে সব বদলে দিয়েছে। এটা হতে পারে কোনো দিন? এইটাও নিয়ে আমি আগে বলেছিলাম, ওই যে ক্রেডিট নেওয়ার ব্যাপারটা মনে আছে, উনি অন্য প্লেয়ারদের ব্যাপারে বলে, কিন্তু ওনার ব্যাপারে যখনই এই ক্রেডিট নেওয়ার ব্যাপার আছে তখন ওর পিআর টিম অ্যাক্টিভ হয়ে ওকে প্রোটেক্ট করতে শুরু করে দেয়। এবার চন্দ্রকান্ত পণ্ডিতও ছিল 2024-এ, ভরত অরুণও ছিল, তাদের তো নাম কোনো দিন আসেনি, কেন তারা তো পিআর এজেন্সি চালাচ্ছে না তাদের জন্যে মানুষের সামনে রাখার জন্য। তো এই বিষয়গুলো হচ্ছে। এবার শ্রেয়া স্যার 2024-এর পর একটা ইন্টারভিউতে বলেছিলেন যে যতটা গুরুত্ব অ্যাজ এ ক্যাপ্টেন পাওয়া উচিত ছিল কেকেআরকে 10 বছর পর চ্যাম্পিয়ন করানোর পর, ততটা তিনি পাননি। তো সেটাই কি বলাটা কাল হলো, মানে ভুল হলো? আমার মনে হয় তাই হলো, মানে যেটা মনে হলো দেখে তাই হলো, মানে কিছু বললেই দেখছি ভিন্ডিকটিভ হয়ে যাচ্ছে, মানে বাদ পড়ে যাচ্ছে। এবার যার কারণে শ্রেয়াস আইয়ার মানে রিলিজ হয়ে গেল না ওইখান থেকে। নালে কোনো উইনিং ক্যাপ্টেনকে কোনো ফ্র্যাঞ্চাইজি ছাড়ে এই পৃথিবীর আর এই ইতিহাসে তো আমার চোখে পড়ছে না। তো এটা হলো, এটা হওয়ার পর শ্রেয়াস আইয়ার প্রমাণ করেছে এই পাঞ্জাব কিংসকে এত বছর পর কোয়ালিফাই করিয়ে ফাইনাল রানার্স আপ হয়েছে, সেখানে 600-এর ওপরে, 50-এর ওপরে অ্যাভারেজ, 170-এর ওপরে স্ট্রাইক রেট, টি20 ফরম্যাটে একটা মানে ইমপ্রেসিভ লিডার যে টিমকে তুলে নিয়ে গিয়ে একটা জায়গায় নিয়ে যেতে পারে। আর তাকে টিমে 15 জন তো ছাড়ো, 20 জনের মধ্যেই রাখুনি, তার মানে একটা ব্যক্তিগত একটা সমস্যা আছে বলে ভিন্ডিকটিভ হয়ে যাচ্ছে। আর যারা প্রিয় আছে, যারা ওর হয়ে আমার বিরুদ্ধে 2-3টে বাচ্চা ছেলে লিখে ফেলেছিল, স্টোরি করেছিল, তাদের সুযোগ হয়ে যাচ্ছে হঠাৎ বাইরে থেকে। এবার আমায় বলো অক্ষর পটেলের কি হয়েছে? অক্ষর পটেল যদি ইনজার্ড থাকে তাহলে কিছু করার নেই, কিন্তু টিমে আছে, কিন্তু ভাইস ক্যাপ্টেন তো ছিল, ভাইস ক্যাপ্টেন থেকে সরিয়ে দিয়েছে, মানে এর উত্তরগুলো কে দেবে? তাই তার মানে এটা খুব ইন্টারেস্টিং পার্ট, অক্ষর পটেল ভাইস ক্যাপ্টেন আগের সিরিজে হলো, এই সিরিজে গিল এসেই ভাইস ক্যাপ্টেন হলো। তার মানে গিল কি কোথাও গিয়ে ওই হয় না ফেভার পাচ্ছে, বা গম্ভীরের প্রিয় বলেই এতটাই চান্স? এবং টেকনিক্যালি গিলকে ঢোকানো মানে কিন্তু উইনিং, মানে সরি ব্যাটিং কম্বিনেশন ঘাটবে, আইদার সঞ্জুকে বসাতে হবে বা তিলককে বসাতে হবে, কারণ ভাইস ক্যাপ্টেন খেলবেই। বসাতে তো হবে, যারা ডিজার্ভ করে খেলা তার মধ্যে একজনকে বসাতে হবে। এই দুজনে যার নাম নিলে তারা তার পারফরমেন্স যদি দেখো, মানে মারাত্মক পারফরমেন্স। তার মধ্যে তিলক বর্মাও আছে, সঞ্জু আছে, তিলক বর্মা আছে, আর একটা প্লেয়ার আছে অভিষেক শর্মা আছে, 3 জনের মধ্যে একজনকে বসাতে হবে। এবার শুভমান গিলকে কেন ভাইস ক্যাপ্টেন হিসাবে নিয়ে এসছে তার অবজারভেশন আমি বলতে পারি, একটা বাচ্চা হচ্ছে না। তার মানে কি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সূর্যকুমার যাদব যদি এশিয়া কাপে ফ্লপ করে বা জিততে না পারে, তাহলে টি20 ক্যাপ্টেনও গিল? অবশ্যই মানে সব কিছু তো ওটার দিকেই ইঙ্গিত করছে। কেন করতে চাইছে, কেন একটা বাচ্চা ছেলে যে গম্ভীরের কথা চুপচাপ মাথা নিচু করে শুনে নেবে, যা বলবে বাইরের থেকে ওইগুলো শুনে ওইগুলো মাঠে ওই ডিসিশনটা নেবে, নির্ণয়গুলো নেবে, আর যখন জিতে যাবে তখন প্রশংসা শুধু কোচের হবে। এইটাই তো প্ল্যান, মানে এইটাই মানে করার চেষ্টাতে আছে, যেটা চোখের সামনে পড়ছে। ক্রেডিটের ভাগ হবে? ভাগ কেন করবে? কোনোদিন করেছে ভাগ? ও যখন ক্যাপ্টেন ছিল, আমি যে 2টো 4 মেরেছিলাম কেকেআরে 2012-তে, ওটা দেখে মনে হয় বাইরে থেকে অনেক সহজ। ঠিক আছে, আমি একবার বললাম না কি আমরা 4 মারলাম, কেকেআরের পুরো ক্রেডিটটা চলে গেল ওর কাছে। সেদিনকে ফাইনালে কিন্তু ও রান করে, ফাইনালে মনবিন্দর বিসলা করেছিল, তোমার জ্যাক ক্যালিস করেছিল, লাস্টে আমার আর সাকিবের ব্যাটে দুটো মিলে আমরা জিতিয়েছিলাম। আর যদি এতই সহজ হতো জেতানো একটা ম্যাচ, সেটাও ফাইনাল, সেটাও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, সেটাও কিন্তু ডেওয়েন ব্র্যাভোর বোলিংয়ে, এত সহজ যদি থাকতো তাহলে পরপর কেকেআর চ্যাম্পিয়ন হতো না। তো দেখো এই কোথাও না কোথাও এই খেলাগুলোও চলে। যখন টিম ইন্ডিয়ার কোচ হয়েছে তার আগে উনি কি করতেন? উনি তো রাজনীতি করতেন। আমার মনে হয় খেলা থেকে এখন খেলা
বাইরের যে রাজনীতিটা ছিল এখন খেলার মধ্যে সেই রাজনীতিটা ও নিয়ে এসছে। দেখো না, মোহাম্মদ সিরাজ এখন তোমার ভালো পারফরমেন্স করেছে, ওকে বাদ দিতে পারেনি। সরফরাজকে খানকে কেন বাদ দিয়ে দিল এত ভালো করার পর? তো সেখানেও কিছু না কিছু একটা রাজনৈতিক মনোভাব আছে, চিন্তাধারা আছে বলে এক এক করে খান আর সিরাজ আর এরা সব বাদ পড়বে। মোহাম্মদ সিরাজ বিশ্রামে প্রশ্ন আমার কয়েকটা মানুষদের, এক হচ্ছে হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা IPL এর সেরা হায়েস্ট উইকেট টেকার, এই এশিয়া কাপে দলে চান্স পায়নি। সাই সুদর্শন হায়েস্ট রান গেটার, চান্স পায়নি। এবার এক একজনের ক্ষেত্রে কি সিলেকশন পদ্ধতি এক এক রকম, মানে এই দুজনের ক্ষেত্রে IPL দেখা হলো না, আবার গিলের ক্ষেত্রে IPL দেখা হলো। হর্ষিত রানাই বা কি অঙ্কে আসে প্রসিদ্ধ কৃষ্ণা হায়েস্ট উইকেট টেকার হিসেবে চান্স না পাওয়া? মানে এটা আলটিমেট প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা প্ল্যান এরকম হয়। মানে অজিত আগারকারও কিন্তু চিফ সিলেক্টর, তারও ভূমিকা আছে একটা। না, অজিত আগারকারের কাঁধে বন্দুক রেখে গুলি চালাচ্ছে। তুমি ওকে এখন গম্ভীরকে যদি প্রশ্ন করবে প্রেস কনফারেন্সে যখন কভার করতে যাবে, তখন দেখবে ও বলবে না, সিলেকশন ইজ নট ইন মাই হ্যান্ডস, সিলেক্টররা সিলেক্ট করে, আমি তো সব টিমটাকে কোচিং করাই, এইটাই বলবে। এই উত্তরটা তো আগেও বলেছে, আবারও বলবে। কিন্তু আসলে তো ওর তো কথাগুলো শুনেই তো, আলোচনা করেই তো টিম সিলেকশনটা হয়। কেন সিলেক্টর যারা হয় তারা কি করে, তারা কোচ আর ক্যাপ্টেন যারা থাকে তাদের কথাগুলো শুনেই টিমটা করে, আর বাকিরা সবাই হ্যাঁ 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 করে টিম সিলেকশনটা হয়। এখন যেটা তুমি বললে হর্ষিত রানা সুযোগ পেয়ে যাচ্ছে, প্রসিদ্ধ কৃষ্ণা পার্পল ক্যাপ জয়ী হওয়ার পরেও কিন্তু ওকে টিমে নিচ্ছে না, সাই সুদর্শন যে অরেঞ্জ ক্যাপ পরে সুযোগ পাচ্ছে না। তার মানে এদের দৃষ্টিকোণ থেকে এরা ভাবছে কি ওরা T20-তে সাফল্য হতে পারবে না আন্তর্জাতিক ক্রিকেটে, তাই জন্যে বাদ দিয়ে দিচ্ছে। কেন ব্যক্তিগত উনি কোনোদিন আমার মনে হয় না অরেঞ্জ ক্যাপ পেয়েছে। দেখো, এই কথাগুলো আমার হয়তো অনেক কঠোর মনে হবে শুনতে, কিন্তু এটাই বাস্তব, যেগুলো আছে চোখের সামনেও দেখেছি, ব্যক্তিগত হিসাবেও আমি ফেস করেছি আর চোখের সামনে দেখছি। এখন আমরা অনেক লাফালাফি করছি, 2-2 আমরা সিরিজ ড্র করে এসেছি, কিন্তু আমাদের দেশের যা প্রতিভা আছে না, সেখানে সিরিজ জিতেই আসা উচিত ছিল আমাদের। এখন খেলাটা তো মানে রাজনৈতিক খেলাটা খেলার মধ্যে চলে এসছে। এখন ওরও পলিটিক্স আছে, তো সব জায়গায় আছে। তো এখন পুরো বিস্তারিত যদি আমি ঢুকি, তাহলে মানে তুমি কারা কারা পদাধিকারীরা আছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করলেই তো বুঝতে পারবে। খেলার মধ্যে ছোটবেলা থেকে জানতাম কি খেলার মধ্যে কোনোদিন রাজনৈতিক থাকে না, কিন্তু এখন নতুন প্রজন্ম, এটা জেন জি, সেখানে খেলার মধ্যে যদি রাজনীতি করার লোকগুলো যদি না আসে অ্যাসোসিয়েশনে বা তোমার বোর্ডে বা অন্য অন্য অ্যাসোসিয়েশনে, এটা মানে চলতে পারবে না। এই জন্যে বারবার আমি দিদিকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাই কি দিদি আজ পর্যন্ত আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে কোনো দিন রাজনৈতিক ঢুকতে দেয়নি। তুমি দেখবে সিএবিটা একদম রাজনৈতিক লোকেদের থেকে অনেক বাইরে আছে। ঠিক এই পার্টে আসি, রোহিত শর্মা এবং গৌতম গম্ভীর, এবং বিরাট কোহলি, গৌতম গম্ভীর। এই কারণে বললাম, কারণ দুজন টেস্ট থেকে অবসর নিয়েছে, তাকে আমরা একাধিক কথা বলেছি। রিসেন্ট শোনা যাচ্ছে ODI তো এই দুজন বাদ পড়ে যেতে পারেন। একটা সুযোগ রোহিতকে দেওয়া হতে পারে, অস্ট্রেলিয়ায় তুমি যাও, তুমি অবসর ঘোষণা করে দাও, ফাইন, বাট 27-এর প্ল্যানে রোহিতকে ভাবছেন না রাইট নাও। এখনও দেশের ক্যাপ্টেনের নাম ODI-তে রোহিত শর্মা। রোহিতের সঙ্গে সেম জিনিস হতে চলেছে। মনোজ তিওয়ারি বন্ধু রোহিত শর্মা, বিরাট নিজে ইংল্যান্ডে আছে, তার ক্ষেত্রে একটু নমনীয় শোনা যাচ্ছে, বিরাট যেটা ডিসিশন নেবেন গম্ভীর মেনে নেবেন, বাট রোহিতের ক্ষেত্রে জাস্ট 27-এ আমি চাই না, এরকম বার্তা নাকি অলরেডি তিনি দিয়ে ফেলেছেন। সেটা একটু মানে দুর্ভাগ্য কি, মানে যারা তোমাকে জয়ী করে আনালো, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ক্যাপ্টেন, মানে এত বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, সেখানে অবশ্যই গম্ভীর ছিল অ্যাজ আ কোচ, বাট গম্ভীর যদি কোচ না থাকতো, যদি রাহুল দ্রাবিড়ও থাকতো বা VVS লক্ষ্মণও থাকতো, আমাদের যা দল ছিল আর যেই প্রস্তুতিগুলো এত বছর ধরে হয়েছিল, সেখানে আমরাই চ্যাম্পিয়ন হতো, সেখানে কোনো প্রশ্নচিহ্নই নেই। কিন্তু এখন যেভাবে দৃশ্যগুলো চোখের সামনে আসছে রোহিত আর বিরাটের প্রতি, সেটা মেনে নেওয়াটা একটু কঠিন। অবশ্যই ওরা পারফরমেন্স টেস্টে সেইভাবে করেনি বলে তাদেরকে প্রেফার করা হচ্ছিল না, বাট তারপরে এখন যদি ওয়ানডে থেকেও মানে প্ল্যানের বাইরে যদি রেখে দেওয়া হয়, সেটা আমার মনে হয় ঠিক হবে না। এখন ওরা যদি দুজনই চায় 2027-এ বিশ্বকাপ যদি খেলতে, অবশ্যই তাদেরকে প্রেফার করা উচিত। কেন? তারা ম্যাচ উইনার, অনেক প্লেয়ার আছে, প্লেয়ার ভালো পারফরমেন্স করে, কিন্তু টিমটাকে
জেতাতে পারে না। কন্ট্রিবিউট করে, রান করে, উইকেট নিয়ে, কিন্তু কয়েকটা প্লেয়ার টিমের মধ্যে থাকে যারা ম্যাচ উইনার। যেদিনকে ব্যাট চলবে সেদিনকে কিন্তু ম্যাচ জেতাবে। আর রোহিত শর্মা ভুলে যাও না, আমার মনে হয় 3টে ডাবল 100 আছে। বিরাট কোহলি যেভাবে ওয়ানডে ক্রিকেটে যেভাবে রান করেছে, আর কিছু কিছু ইন্টারন্যাশনাল রানস যদি বেশি করে নেয়, সচিনেরও রেকর্ড ওইটা ভেঙে দিতে পারে 50-এর 100টা। তো অনেক ব্যাপার আছে, আমার মনে হয় দুজনকেই রাখা উচিত। 27 ওয়ার্ল্ড কাপে মানে থাকা উচিত, অবশ্যই অবশ্যই থাকা উচিত। কেন, ম্যাচ উইনার আছে, তারা প্রমাণ করে তারা নিজের জায়গা করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছে তোমায়, T20 বিশ্বকাপ দিয়েছে। আর কি চাই ভাই একটা খেলোয়াড়, আর কি চাও ওর থেকে বলো? রান দিচ্ছে, ক্যাপ্টেন্সিতে ট্রফি দিচ্ছে, আর তুমি বাদ দিয়ে নিজের একটা চালাতে চাইছো, সেটা একদমই নয়। বলতে পারো, বিভিন্ন শব্দ দিয়ে বলা যেতে পারে, যেটা তুমি বললে ওইটাই হচ্ছে। আর অভিমন্যু ঈশ্বরন 4 বছর ধরে জল টল বইল, রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়, গম্ভীর চান্স পেল না। বাংলার হয়ে খেলে বলেই ব্রাত্য, মানে ভারতীয় দলের এরকম কি বাংলার প্লেয়াররা ব্রাত্য? যদি আকাশদীপ খেলেছে রিসেন্ট, কি মনে হয়? না, আমার মনে হয় অভিমন্যু ঈশ্বরন সুযোগ পাবে। কেন এটা এইভাবে এই জন্যই বলতে পারছি, কেন তার বাবার ইন্টারভিউতে শুনলাম, ওর বাবা নাকি ইন্টারভিউতে বলেছে, গম্ভীর নাকি ওর ছেলেকে বলেছে, মানে তোমার সুযোগটা আসবে, আর যেদিনকে আসবে সেদিনকে আমরা চেষ্টা করব পুরো 3-4টে মানে ম্যাচ যেন আমি তোমাকে দিতে পারি। তো ওর কথায় অনুযায়ী আমি আশা করতে পারি কি ও সুযোগ পাবে, ডিজার্ভ করা উচিত। মানে সব প্লেয়ার যদি মনোজ তিওয়ারির মতন হয়ে গেলে তো চলবে না। মানে রান করার পরও যদি বসে যেতে হয়, আর একটা নতুন মনোজ তিওয়ারি যেন অভিমন্যু ঈশ্বরের না হয়। আর একটা মনোজ তিওয়ারি যেন অভিমন্যু ঈশ্বরন না হন, অর্থাৎ রান করার পর বাদ পড়েছিলেন, সেই পুরনো ব্যথা আরও একবার মনে করিয়ে দিলেন মনোজ তিওয়ারি। এবং পাশাপাশি গৌতম গম্ভীর প্রসঙ্গে আরও একবার বিস্ফোরক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, কারণ বলছেন নিজের কোটা বা নিজের লবি যাই বলুন না কেন, ঠিক সেভাবেই ভারতীয় দল চালাতে চাইছেন গম্ভীর। এবং সেই কারণে ব্যক্তিগত বিদ্বেষের কারণে মেবি বাদ শ্রেয়াস আয়ার, আর হয়েছেন ইয়েসম্যান বলেই গৌতম গম্ভীর এশিয়া কাপে T20 দলে। মনোজ তিওয়ারির এই বিস্ফোরক অভিযোগ আসার পর বা ইন্টারভিউর পর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি বলছেন সেদিকে চোখ থাকুন। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি হিরণ রায় বর্মন ছিলাম। মনোজ তিওয়ারি আরও একবার ভারতীয় দল নিয়ে গম্ভীর প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন। নিউজ 18 বাংলা ডিজিটালের আপনাদের সঙ্গে আমি হিরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে, কারণ এর প্রতিক্রিয়া কি আসছে তার জন্য অপেক্ষা।